হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বন্ধুরা। যেটা এমনই যে ভারতীয় ফুটবল দল তারা বাংলাদেশের সঙ্গে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলে ফেললো। আর এই ম্যাচ 0-0 গোলে কিন্তু ড্র হয়। দুটো টিমই গোলের অনেক চান্স পেয়েছিল, মিস হয়েছে। যে কোনো টিম কিন্তু জয়লাভ করতে পারতো। হ্যাঁ, এটা বলবো যে হামজা চৌধুরীকে নিয়ে যেইটা একটা মিডিয়াতে একটা রটনা হয়েছিল যে তিনি আসার পর বাংলাদেশ দল অতি অনায়াসে ভারতকে হারিয়ে দেবে, সেইটা কিন্তু হয়নি। তাকেও কিন্তু অর্ডিনারি রেখেছে। মোটামুটি একই লেভেলে ভারতীয় ফুটবলাররা যেমন খেলেছে, বাংলাদেশের 11 জন ফুটবলার যেমন খেলেছে তেমনই লেগেছে। তো খুব বেশি কিন্তু যে হাইট তুলে দিয়েছিল সেটা কিন্তু নয়। বাট এইটা মানতে হবে, 186 নম্বর ফিফা র্যাঙ্কিংয়ে একটা দলের সঙ্গে 126 নম্বরের ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় টিম তাদের নিজের ঘরের মাঠে মানে শিলংয়ে ড্র করেছে, মানে এটা ভারতের কাছে হারের সমান। আর বাংলাদেশের কাছে কিন্তু এটা জয়ের সমান। কারণ ভারতীয় ফুটবল দলকে আবার বাংলাদেশে গিয়ে কিন্তু খেলতে হবে। আর তার আগে কিন্তু বাংলাদেশ তরফ থেকে হুঙ্কার আসতে শুরু হয়ে গেছে। আর বাংলাদেশ টিম যা পারফরমেন্স করেছে ভারতের জন্য, পরবর্তী যখন বাংলাদেশে গিয়ে খেলতে হবে তখন কিন্তু চাপের হতে চলেছে। আর এই সুনীল ছেত্রীর উপরে আমরা নির্ভরতা কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারিনি, যেটা গতকালকের ম্যাচেও দেখা গেল। সেখানে হামজা চৌধুরী কিন্তু এই সুনীল ছেত্রীকে নড়তেও দেয়নি। শুধু সুনীল কেন, লিস্টনকেও কিন্তু নড়তে দেয়নি। তো অ্যাকচুয়ালি বলতে গেলে বাংলাদেশ নিজের প্ল্যানিংয়ে কিন্তু যথেষ্ট সফল। আর ইদানিংকালে আমি অনেকবারও ভিডিওতে বলেছি, লাস্ট 4-5 বছর ধরে কিন্তু বাংলাদেশ ফুটবল, ভারতীয় কি নারীদের ফুটবল বলো কি পুরুষদের ফুটবল বলো, সব জায়গায় কিন্তু বেগ দিয়েছে। সেটা আন্ডার 19 লেভেল, 17 লেভেল, যে কোনো লেভেলে কিন্তু বেগ দিয়েছে। এমন ক্ষেত্রে ওরা হারিয়েছেও আমাদেরকে। তো সেই দিক থেকে ভারতীয় ফুটবলের কথা কিন্তু যদি বলি, একটা চিন্তার প্রশ্নচিহ্ন থাকছে যে আমরা ওসিআই খেলোয়াড়রাও কেন খেলাচ্ছি না। কালকে ভারতীয় ফুটবল দল যখন এই ম্যাচটি ড্র করলো, তারপর যখন ফেসবুকে পোস্ট হয়েছে, সেখানে কিন্তু একজনের কমেন্ট এসেছে। দুইজন ওসিআই প্লেয়ার, একজন হচ্ছে ইয়ান ধান্দা আর একজন হচ্ছে ড্যানি বাত। তারা দুইজনেই কিন্তু কমেন্ট করেছে, হাত দিয়ে নমস্কার জানাচ্ছে। মানে এই দুটো খেলোয়াড় কিন্তু আমাদের যে ফুটবল টিমের উপরে নজর রেখেছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে এইসব খেলোয়াড়রা কিন্তু মানে ওসিআই খেলোয়াড়রা তারা কিন্তু খেলতে চাইছে এই ইন্ডিয়া টিমের হয়ে। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন কি করছে এখনও অজানা। কোনো প্রেসিডেন্ট যখন প্রথম আসে তারা এসেই একটা কথাই বলে যে আমরা চেষ্টা করছি যে ওসিআই খেলোয়াড়দের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলানোর। বাট সেটা আলটিমেট তারা পাচ্ছে না। ইন্ডিয়ান গভর্নমেন্টের কী ল আছে যে দ্বৈত নাগরিকত্ব কিন্তু আমাদের দেশ দেয় না, সেইটা নিয়েও তাদের ভাবনা চিন্তা করা উচিত। কারণ ইদানিংকালে তোমরা সিরিয়াকে দেখেছিলে, ভারতে এসেছিল, ভারতের সঙ্গে কিন্তু ভারতকে হারিয়ে গেছে। সেই সিরিয়া টিমেও কিন্তু তারা তাদের বংশভূত খেলোয়াড়দের নিয়ে এসছে। এমনকি শ্রীলঙ্কা নিজেদের দেশে ওইসব বংশভূত খেলোয়াড়দের খেলাচ্ছে। সেই শ্রীলঙ্কা কিন্তু গতকালকে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে থাইল্যান্ডে গিয়ে মাত্র 1-0 গোলে হেরেছে। মানে শ্রীলঙ্কার টিম তারা হচ্ছে থাইল্যান্ডের মতো টিমের কাছে 1-0 গোলে হারা, মানেও ভাবতে পারছো। পাকিস্তান টিমও তাই করছে। এবার বাংলাদেশে কিন্তু হামজা চৌধুরী এসো, আর হামজা চৌধুরী কালকে হয়তো ঠিকঠাক খেলতে পারিনি, বাট এটা একটা কথা বলবো, যেটা প্রিমিয়ার লিগ খেলা একজন খেলোয়াড়, তিনি যখন সাউথ এশিয়া ফুটবলে এসে খেলছেন, এতদিন কিন্তু এই সাউথ এশিয়া ফুটবলকে কেউ ঘাসও দিত না। সেখানে তিনি আসা মানে কিন্তু অনেকের নজর আসবে। ইন্ডিয়া টিমও যদি ওসিআই প্লেয়ারদের অ্যালাউ করে, ফিউচারে কিন্তু ইন্ডিয়ার উপরও কিন্তু অনেক জায়গা থেকে নজর আসবে। তো সেই দিক থেকে তো ইন্ডিয়ান যে প্রেসিডেন্ট আছে মানে ফুটবল প্রেসিডেন্ট আছে, তিনিই বলতে পারবেন কি হচ্ছে। আর গতকালকের ম্যাচে কিন্তু একটা জিনিস দেখা গেল, যেটা হচ্ছে সুনীল ছেত্রীকে নিয়ে। সুনীল ছেত্রীকে এই ম্যাচে খুঁজেই তো পাওয়া যায়নি, তোমাদের বলে দিলাম। কিন্তু এই ম্যাচ শেষ হওয়ার পরে বাংলাদেশের একজন খেলোয়াড় রাকিব, তিনি কিন্তু সুনীল ছেত্রীর জার্সি নিতে যায়। সুনীল ছেত্রী তাকে তার নিজের জার্সি দেয়। আর তিনি কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস করে, এমনকি চুমুও পর্যন্ত খায় জার্সিতে। মানে সাউথ এশিয়া ফুটবলে সুনীল ছেত্রী যে কোন লেভেলের একটা বড় ফুটবলার, তাকে যে এই সাউথ এশিয়ার দেশের খেলোয়াড়রা কতটা সম্মান দেয়, এইটা দেখেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের খেলোয়াড় কিন্তু সুনীল ছেত্রীর জার্সি নিয়ে কতটাই খুশি। যাই হোক, এরপরে গতকালকে যদি পারফরমেন্স বলি, সেখানে সুনীল ছেত্রী কিন্তু নিজের ক্যাপ্টেন্সি আর্মব্যান্ডটা কিন্তু এই সন্দেশ ঝিঙ্গানের হাতে তুলে দেয়। কিন্তু সন্দেশ ঝিঙ্গান খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। সেখানে সুভাশিস বোস যথেষ্ট ভালো পারফরমেন্স করে, তিনি গোল লাইন সেভও করেন। কিন্তু বিশাল কাইত মোহনবাগানের গোলকিপার, মোহনবাগানে হয়ে যেমন পারফরমেন্স করেন, কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল টিমে তেমন কিছু পারফরমেন্স করতে পারছেন না। হয়তো মালদ্বীপ ম্যাচে ঠিকঠাক ছিল, বাট বাংলাদেশ ম্যাচে কিন্তু তিনি একার হাতেই দুখানা গোল খাইয়ে দিতে পারতেন। যাই হোক, লাকিলি কিন্তু সেটা হয়নি। আর সেই নিয়ে কিন্তু একটা বিতর্কিত পোস্ট হয়ে গেছে ভারতের প্রাক্তন একজন গোলকিপার, মানে প্রাক্তন বলছি এই সিরিজ থেকে তার কাট হয়ে গেছে, মানে ইন্ডিয়ান টিমের থেকে তার নাম কিন্তু কাট হয়ে গেছে। কে বুঝতে পেরেছো? গুরপ্রীত সিং সান্ধু। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছে, সেখানে বলা যাচ্ছে মানে তিনি বলছেন লিখে উপরে তার নিজের ছবি দিয়ে যে দিস ইজ ডিফারেন্স, মানে পার্থক্যটা আছে। মানে কি তিনি ইঙ্গিত করতে চাইলেন সেটা তো তিনি একমাত্র বলতে পারবেন, যে তিনি কি কোচকে ইঙ্গিত দিচ্ছেন
এটা আমরা বলতে পারি যে এতদিন অবধি কিন্তু গুরপ্রীত সিং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জার্সি পরে দারুণ পারফরমেন্স করেছেন। হ্যাঁ, আইএসএলে তিনি বাজে পারফরমেন্স করেছে, সেই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু গুরপ্রীতকেও মানতে হবে, তার পারফরমেন্স কিন্তু অনেকটাই নেমেছে। এই মুহূর্তে তিনি যদি এই কথাটা বলে থাকেন যে তাকে কেন নেওয়া হয়নি, সেটা পুরোপুরি ভুল। কারণ পারফরমেন্স, ডোমেস্টিকে পারফরমেন্স দেখেই কিন্তু কোনো খেলোয়াড়কে ন্যাশনাল টিমে নেওয়া হয়। সেখানে বিশালের পারফরমেন্স কিন্তু এই বছর দারুণ খেলেছে, লাস্ট ইয়ারও দারুণ খেলেছে। তিনি ডিজার্ভ করে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে মেন গোলকিপারে, তিনি সেইটাই পেয়েছেন। বাট তিনি হয়তো প্রথম প্রথম খেলছে বলে তার কিছু প্রবলেম হচ্ছে, ফিউচারে হয়তো ঠিক হয়ে যাবে। এবার ইন্ডিয়ার সেই আবার জুন মাসে খেলা রয়েছে হংকংয়ের সঙ্গে, সেটা যথেষ্ট চাপের। আর তার আগে কিন্তু মানে ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কোচ, তিনি কিন্তু এই টিমকে নিয়ে যথেষ্ট কিন্তু রেগে আছেন। তিনি বলেছেন তার কাছে কোনো ভাষা নেই, তিনি যথেষ্ট রেগে আছেন আজকে এই পারফরমেন্সের জন্য। এই পারফরমেন্স নিয়ে তার কোনো আর মন্তব্য নেই। এছাড়া তিনি বলে পজিটিভ থিঙ্কিং কী আছে, তিনি লাকিলি যে গোলটা খাননি সেইটাই বলছে যে আমার কাছে একটা পজিটিভ সাইন যে আমি গোল খাইনি, মানে বুঝতেই পারছো। তো ওভারঅল বলতে গেলে ভারতীয় ফুটবল দল কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে। উল্টো দিকে বাংলাদেশের একটি মিডিয়াকে সাক্ষাৎকার দেয় সেখানকার বাপু, মানে বাংলাদেশের যে ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি জানান যে বাংলাদেশ ফুটবল কিন্তু এবার সামনের দিকে এগোবে, তাই নিয়ে তারা ভাবনা চিন্তা করছে। আর তারা একটা মানে ট্রায়াল করবে সেই জুন মাসে, সারা বাংলাদেশ জুড়ে অনেক খেলোয়াড় তারা স্কাউট করবে। শুধু বাংলাদেশ নয়, তারা আবার বলছে ইউরোপ থেকেও স্কাউট করবে, মানে ইউরোপে তো আর বাংলাদেশের খেলোয়াড়রা খেলতে যায় না, হ্যাঁ তাদের বংশভূত খেলোয়াড়রা থাকে, যেরকম আমাদের ওসিআই প্লেয়াররা ওরকম, মানে সেখান থেকেও কিন্তু তারা সেই সমস্ত বাংলাদেশি বংশভূত খেলোয়াড়রা বিদেশে খেলছে তাদেরকে কিন্তু তাদের টিমে ঢোকাবে। মানে ভবিষ্যতে এই বাংলাদেশ টিম কিন্তু আরও শক্তিশালী টিম হয়ে যাবে। আর ভারতীয় টিমকে নিয়ে এবার ভাবনা চিন্তার সময় এসেছে। আপনারা তো দয়া করে এই একাডেমিগুলোকে উন্নত করতে পারবেন না, কমসে কম ওসিআই প্লেয়ারদের নিয়ে এসে আমাদের ন্যাশনাল টিমকে শক্তিশালী করুন। কারণ ইন্দোনেশিয়া কিন্তু এখন সৌদি আরবকে হারাচ্ছে, তারাও কিন্তু এই ওসিআই প্লেয়ারদের উপরেই ভরসা করে আছে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওসিআই নয়, বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়েও কিন্তু খেলিয়ে দিচ্ছে। সৌদি আরব ওরাও করে, কিন্তু কাতারও করছে। এখন বর্তমানে সব দেশই কিন্তু এই জিনিসটা করছে। আধুনিক ফুটবল এইটা, পিছিয়ে থাকলে কিন্তু আলটিমেট অন্ধকারেই চলে যেতে হবে। দেখা যাক ভারতীয় ফুটবল ফেডারেশন কি করে, এই নিয়ে ভাবনা চিন্তা করে কিনা, নাকি আমরা বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারবো, তারপর হয়তো চিন্তা করবে যে ভারতীয় ফুটবল কি করা যেতে পারে। বাট ইয়ান ধান্দা, ড্যানি ভাতের যে যে মন্তব্য তিনি ভারতীয় যে পোস্টের নিচে করলেন, এটাও কিন্তু ক্লিয়ার যে তারা কিন্তু ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হতে চায়, বাট এই ফেডারেশন কিন্তু তাদেরকে যুক্ত করতে দিচ্ছে না। দেখা যাক ভবিষ্যৎ ভারতীয় ফুটবল কোন দিকে নিয়ে যায়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।